সম্মানিত সুধী, প্রবাস থেকে বলছি। আরও একটি অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সাথে বাংলাদেশের সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন জনাব হাসান আমজাদ খান। আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন জনাব ফারুক আহমেদ মুন্না। আপনাকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনিও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক পরিক্রমা গত 6 থেকে 7 মাসে, সেই পরিক্রমার আহ, একেবারে শেষ পর্যায়ে অনেক কিছু নাটকীয় ঘটনা ঘটছে গত প্রায় 1 মাস যাবৎ। সেই সব নাটকীয় ঘটনা নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা ইতিমধ্যে করেছি। আর আজকের আলোচনাটা হলো আমাদের আহ, আহ, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের আহ, শ্রদ্ধাভাজন সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন গতকালকে সেটি নিয়ে, এবং সেই সাথে বাংলাদেশে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া চলছে। আহ, আগামীকালকেই সম্ভবত সেই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটি নিয়ে আলোচনা। সেজন্য আজকে আমাদের এই দুইজন বিজ্ঞ আলোচক আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই আমাদের জনাব হাসান আমজাদ খান আপনাকে প্রশ্ন করতে চাই। আহ, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে, দেশের যে অবস্থা সেই প্রেক্ষাপটে আপনি কি একটু বিশ্লেষণ করবেন আমাদের আম, সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা? আপনাকে ধন্যবাদ। আপনার দর্শকদের সালাম এবং শুভেচ্ছা, আর আমার সহ আলোচককে আমার শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, এটি সর্বশেষ ঘটনা যে গতকালকেই বোধহয় ঢাকাতে একটা অনুষ্ঠানে উনি কিছু কথা বলেছেন। তো দেশের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান ছিল গত 1 সপ্তাহ ধরে, আরো বেশি খারাপ হচ্ছিল ঢাকা এবং ঢাকার বাইরে। সেগুলোতে আমার ধারণা উনি কিঞ্চিত বিব্রত বোধ হচ্ছেন এবং সামাজিকভাবে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে নিরাপত্তা বাহিনীদের। তার প্রেক্ষিতে উনি কিছু বলেছেন। আর সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই প্রয়োজনীয় ছিল সারা দেশের মানুষকে একটু জানান দেওয়া। আমাদের পলিটিক্যাল পার্টিস যারা আছেন, যারা বিভিন্ন রোল প্লে করছেন বা আগামীতে জাতীয় পর্যায়ে যারা দায়িত্ব নেবেন বলে ভাবছেন, তাদের কি ধরনের অ্যাক্টিভিটিস আছে সেটাও প্রতিও উনি ইঙ্গিত করেছেন। আমার মনে হয় যে এটা সেনাপ্রধান হিসেবে একজন রাষ্ট্র পরিচালনার উল্লেখযোগ্য অংশীদার হিসেবে তিনি বলেছেন। কিছু কিছু ক্ষেত্রে অনেক রকম বিতর্ক থাকতে পারে, থাকবেও, এটি স্বাভাবিক। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যে তিনি নির্বাচন ব্যবস্থাপন জন্য যে টাইম লিমিটের কথা বলেছেন, সরকার কোন দিকে এগোচ্ছে সে সম্পর্কে কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেনাপ্রধান নিরাপত্তা রক্ষী বাহিনী হিসেবে তার এগুলো বলার খুব একটা বেশি প্রয়োজন নেই। সরকার প্রধানরা যেহেতু এগুলো নিয়ে কাজ করছেন, উনি সাহায্য করবেন বলে বলতে পারেন, কিন্তু উনি কথা এমন ভাবে না হওয়া উচিত যেন উনি কিছু চাপিয়ে দিচ্ছেন বা ফোর্স করছেন, অথবা সরকারের বাইরে অন্য আর একটা সরকার এখানে বিরাজমান আছে এরকম যেন প্রতীয়মান না হয়। সেটি হলেই ভালো। তো উনি জ্ঞানী মানুষ। 5 তারিখে অগাস্টের যে ভূমিকা উনি রেখেছেন, সে তার প্রেক্ষিতে সারা দেশের মানুষ ওনার প্রতি সতর্ক আছেন। ওনাকে, ওনার ভূমিকাকে স্বাগত জানিয়েছেন। আশা করি উনি সেটি স্মরণ রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আরেকটি প্রশ্ন আপনার উত্তর থেকেই নিতে চাই। সেটি হলো, আপনার কি মনে হয়েছে যে তার কথার মধ্যে কোনো ফোর্স আছে, অথবা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্পর্কে তিনি আসলে বারবার বলতে চাচ্ছিলেন? বাংলাদেশের সার্বভৌমত্ব কি কোনো রকমের কোনো হুমকির মুখে আছে বলে উনি মনে করেছেন? এরকম আপনার মনে হয়েছে? না, এটা তো খুবই স্বাভাবিক যে যদি আমাদের ভেতরে ইন্টারনাল পলিটিক্যাল পার্টিস এবং মানুষদের মধ্যে ঐক্য না থাকে, তাহলে আমরা যেভাবে ভূ রাজনৈতিক অবস্থানগত কারণে পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রের সঙ্গে যাদের আমাদের সীমানা আছে, তারা আমাদেরকে ক্ষতি সাধন করতেই পারে, নানা ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমাদের মধ্যে প্রেসার দিতে পারে। এটা তো খুবই স্বাভাবিক, উনি ঠিকই বলেছেন।
আমি খারাপ কিছু দেখছি না। আমাদের ঐক্যবদ্ধতা খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার মূল্যায়নের জন্য। আমি যাব একটু জনাব ফারুক আহমেদ মুন্না আপনার কাছে। আপনি কি মনে করছেন আহ, সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন সেটি আমাদের বাংলাদেশের মানুষের বর্তমান যে পালস সেটার সাথে কি মিলে, যে তিনি কি আহ, সাধারণ নাগরিকের কথাগুলো বলেছেন নাকি সেনা প্রধানের অবস্থান থেকে বলেছেন? ধন্যবাদ আপনাকে হারুন ভাই, ধন্যবাদ। প্রবাস থেকে বলছি, যারা অনুষ্ঠানটি দেখছেন, আমার সহ আলোচক, তাকে শুভেচ্ছা। আহ, বিষয়টাকে আমি আসলে যেভাবে দেখতে চাচ্ছি, কয়েকটা সেগমেন্টে দেখতে চাচ্ছি। প্রথম সেগমেন্ট হচ্ছে আহ, আজ মানে গতকালকের ঘটনা। গতকাল ছিল আসলে পিলখানা হত্যাকাণ্ডের একটা মানে শোক দিবস বলা যায়। যারা যে কয়েকজন সেনা কর্মকর্তা ওখানে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন থেকেই তাদের কথা স্মরণ করছি। এই ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটে নাই। আরেকটা আর বিষয় একটু মুন্না ভাই একটু ইয়ে করতে চাই যে সরকারকে আমাদের পক্ষ থেকে একটা ধন্যবাদ দিতে চাই। সেটা হলো যে এই সেনা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশে প্রথমবারের মতো গতকালকে পালিত হয়েছে শহীদ সেনা দিবস। এই ব্যাপারে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, প্রথমত ডেফিনেটলি সরকারকে ধন্যবাদ। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই ধরনের আহ ঘটনাটা গত 15 বছরে ঘটতে দেয়া হয় নাই। তো এইটার কি মোটিভ বা কেন দেয়া হয় নাই সেটা বা হয়তো জানা যাবে ভবিষ্যতে। কিন্তু সরকারকে ধন্যবাদ, সেই সাথে যারা এই অনুষ্ঠানটির আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ, এবং পাশাপাশি যারা পরিবারবর্গ, শোক সন্তপ্ত পরিবার, তাদের অ্যাটলিস্ট একটা জায়গা হলো যেখানে তারা তাদের মনের কথাটা বলতে পারছেন, এতদিন যেটা ছিল না। এবার আসছি আপনার ডক্টর ওয়াকারুজ্জামান সাহেবের, সরি নট ডক্টর, ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্যে। উনি আসলে এমন একটা জায়গায় বক্তৃতাটা দিয়েছেন, সেটা বক্তৃতা হিসাবে আমি মনে করি যে একটা সহায়ক লিঙ্কড একটা বক্তৃতা দিয়েছেন। অর্থাৎ আহ, উনি সুযোগ পেয়েছেন ওখানে বক্তব্য দেওয়ার, ডেফিনেটলি পিলখানা মিউটিনিটির উপরই, কিন্তু পাশাপাশি উনি লিঙ্কড একটা বক্তব্য দিয়েছেন যেটা আসলে জনগণের কথা। আপনার যে কোশ্চেনটা, কারণ আসলে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। বর্তমান পরিস্থিতিটা খুব একটা যে সুবিধাজনক না, খুব একটা যে ভালো না, নাভিশ্বাস উঠে গেছে। তারপরও আমি বলবো আসলে আহ, যে ঘটনাগুলো ঘটছে সেগুলো প্রাত্যহিক জীবনের আহ কি বলবো, আহ, প্রাত্যহিক জীবনকে আসলে খুবই একটা আতঙ্কিত অবস্থার মধ্যে রেখেছে, কারণ ছিনতাই, রাহাজানি, এই ঘটনাগুলো সাধারণ মানুষকে খুব তাড়াতাড়ি এফেক্ট করে। অথচ এর চাইতে অনেক বড় বড় ঘটনা প্রতি বছর, গত 15 বছর না, আমি বলবো যে তার আগে থেকেই, মানে প্রায় 700 সাড়ে 700 মানুষ গুম হয়ে গেছে, প্রচুর আপনার আহ, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। তার চাইতে এই ঘটনাগুলো খুব খুব মানে কঠিন কিছু না, কিন্তু এগুলো সরাসরি জনগণকে আসলে আহ, সাবেক একজন মেয়র আসলে মাসখানেক আগে একটা বিবৃতি দিয়েছিল, সেটি টেলিফোন রেকর্ড ফাঁস হয়েছে। তিনি বক্তব্য রেখেছিলেন যে আমরা যদি আমাদের লোকজন যদি শান্তিতে থাকতে না পারে তাহলে ঢাকাবাসীকে আমরা রাতে শান্তিতে ঘুমাতে দেব না। সেই বক্তব্যের পরপরই কিন্তু ঢাকা শহর সবচাইতে বেশি অশান্ত হয়েছে বলে সব জায়গায় বলা হচ্ছে, এখন সকল পত্রপত্রিকা মিডিয়াতে বলা হচ্ছে। আপনি কি মনে করছেন? আমি গতকালকে আসলে আহ, দুজন মানুষের সাথে কথা বলেছি, আমার বন্ধু। দুজনের একজন হচ্ছে রিলেটেড উইথ সেনাবাহিনী, বিমান বাহিনী, আর আরেকজন হচ্ছে সাধারণ জনগণ। তো দুইজনের কথার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার একজনের ভাষায় হচ্ছে এটা রাজনৈতিক কলহ, রাজনৈতিক ষড়যন্ত্র, আর আরেকজনের ভাষায় হচ্ছে যাই হোক না কেন আমরা শান্তিতে থাকতে চাই। এখন ঘটনাটা যাই হোক, মূল কথা হচ্ছে যে আমাদের দেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তার মানে হচ্ছে যে আপনার দুর্বল সরকার হলে যেটা হয়, সেই অবস্থানটা তৈরি হয়েছে।
সে অবস্থান থেকে মানুষ আসলে মুক্তি চায়। এবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, যাব একটু জনাব হাসান আমজাদ খান আপনার কাছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মাত্র কদিন আগেই বলেছেন একটা বক্তব্যে যে আমরা যে কোনো সময়ের চাইতে শক্তিশালী এবং আমরা উদ্দাম গতিতে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। সেই ভাষণের পর পর আমরা দেখলাম যে আসলে দেশের পরিস্থিতি কিন্তু দুর্বল হতে যাচ্ছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য রাস্তায় মিছিল হয়েছে, তার বাসার সামনে উপদেষ্টারা গিয়ে মিছিল করতে হয়েছে, তারপর তিনি ইমিডিয়েট রাতের বেলা মিটিং ডাকলেন। সেই কাজটা তো তিনি দেখছিলেন আসলে পত্রপত্রিকায়, তিনি আগে থেকে কেন ব্যবস্থা নিলেন না? কেন তিনি তখন বলতে হলো যে আহ, আমি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সকাল থেকে ভালো হয় তাহলে তো আমার আর পদত্যাগ করার প্রশ্ন আসছে না, কি বলেন? তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই যে কথাগুলো, এগুলো কি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর আসলে মানায়? আহ, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে একটু একটু পেছনে যেতে হবে যে আমরা সবসময় গত 16-17 বছর ধরে দেখছিলাম যে আমাদের পুলিশ প্রশাসন, জনপ্রশাসন সবই দলীয়করণ করা হয়েছে এবং তারা সেইভাবে কাজ করছে। সর্বশেষ 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যে তারা ইভেন আমাদের সাধারণ জনগণের উপরে গুলিও চালিয়েছে। 5 তারিখের পরে আমরা কি দেখেছি? অন্তত 60,000 পুলিশ পার্সোনেল যারা চলে গেছে, তারা ফেরত আসেনি, তারা অস্ত্র নিয়ে পালিয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীর যতগুলো নামই আমরা জানি না কেন, তাদের সকলেই এসব কাজের সঙ্গে কোনো ক্ষুদ্র অংশ হলেও যুক্ত ছিল। তো সেই অবস্থা থেকে আমরা যদি আজকে এই প্রশ্ন করি যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই 6 মাসে পুরো দেশকে শান্তি ফিরিয়ে আনবেন, সেটা খুবই অযৌক্তিক এবং অমূলক প্রশ্ন হবে। বরং প্রশ্নটা এই হওয়া উচিত যে যেসব শক্তিগুলো গত 17 বছর ধরে পুলিশ প্রশাসন, জনপ্রশাসনকে আঁকড়ে ধরেছিল, তাদের মধ্যে থেকে আমরা কোনো সংস্কার করতে পেরেছি কি? আমাদের এই সরকার কিংবা আমাদের যারা ভবিষ্যতে সরকার গঠন করবে রাজনৈতিক দলেরা, তারা কি সে ধরনের কোনো উদ্যোগ নিয়েছে? নেয়নি। যদি না নিয়ে থাকে, তাহলে আমরা এই 6 মাসের মধ্যে কতজন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা আনবো? একজন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে তো আপনি সারা দেশের শান্তি ফেরত আনতে পারবেন না যদি আপনার অ্যাপারেচাস না থাকে, যদি আপনার পুলিশ প্রশাসন কাজ না করে, যদি গোয়েন্দা সংস্থারা তাকে কোনো ইনফরমেশন না দেয়। দিস ইজ কোয়াইট ইম্পসিবল ফর আ সিঙ্গেল পার্সন। সুতরাং আমি তাকে দোষ দেওয়ার পক্ষে না, তবে আমি এটাও বলতে চাইছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে বডি ল্যাঙ্গুয়েজ, যে কথাবার্তার ভঙ্গিমা, সেটি আহ, অপরাধ করে যারা, তাদেরকে উৎসাহিত করে বলে আমার ধারণা। যে এ লোক তো এত সহজ মানুষ, একে দিয়ে কিছু হবে না, আমরা যা খুশি করতে পারি, এরকম একটা বাজারে পারসেপশন চালু হয়েছে। সুতরাং সেদিক থেকে আমি তাকে বলবো যে আরো সতর্ক হওয়া, অথবা যদি তিনি নাই পারেন তাহলে সরে দাঁড়ানোই ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন একটু সেই সেখানে আমরা ছিলাম প্রথমবার, আর সেটি হলো আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি বলেছেন যে বিডিআর বিদ্রোহে যে সেনা সদস্যদের আসলে বিডিআর সদস্যরাই হত্যা করেছেন, ফুল স্টপ। এই ব্যাপারে আপনার কি কোনো মতামত আছে? আমার ধারণা যে এ ধরনের ফুল স্টপ এ কথা বলা যদি হয়, তাহলে একটা কমিশন ওখানে কাজ করছে। অ্যাপারেন্টলি আমার কাছে মনে হয়েছে যে সেই কমিশনের কাজে কখনো যদি হস্তক্ষেপ করা হচ্ছে বলে লোকেরা বলতে চায়, তাহলে বলতে পারে। আমি মনে করি যে এই ধরনের কোনো ভুল ভ্রান্তি যাতে না হয়, আমাদের সকলে সতর্ক থাকা উচিত। আমরাও আমাদের মাননীয় সেনাপ্রধান তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছি এবং আশা করছি তার যে জোরালো বক্তব্য ছিল গতকালকে, সেই বক্তব্য থেকে দেশের সন্ত্রাসীরা কিছুটা হলেও ভয় পাবে, কিছুটা হলেও পালিয়ে থাকবে এবং সেই সাথে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বেশি মজবুত হবেন, সেটা আমরা আশা করি। আমি আপনার কাছে আর একটি কোশ্চেন একটু নিয়ে যেতে চাই, সেটি হলো
নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামীকালকেই, এবং সেটির যিনি প্রধান হবেন সেই একজন আমাদের মাননীয় উপদেষ্টা, তিনি কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন। এই ব্যাপারে আপনার মতামতটা জানতে চাচ্ছি, কেমন হতে পারে সেই রাজনৈতিক দলটি? থ্যাংক ইউ। খুবই জুৎসই সময়োপযোগী প্রশ্ন। এটার আগে একটু আপনাদের আবার ব্যাকগ্রাউন্ডে যেতে হবে যে এতগুলো রাজনৈতিক দল আছে, 43-44টা রেজিস্টার্ডই বোধহয়, আরো অনেক গত 5-6 মাসে 16টা রাজনৈতিক দল গঠিত হয়েছে। এখন আর একটা রাজনৈতিক দলের কি প্রয়োজন ছিল? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এ প্রশ্নের উত্তর হলো যে দেশ স্বাধীন হওয়ার পরে গত 53 বছরের অধিক সময় পার হয়েছে। রাজনীতিকেরা যারা দেশ পরিচালনা করবেন বলে সকলের ধারণা, এবং তারাও তাই বিশ্বাস করেন যে তাদের লেখাপড়া জ্ঞান গরিমা কিছু থাকুক বা না থাকুক, রাজনীতিক হলেই তারা দেশ চালনা করতে পারবেন। কিন্তু তারা প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন। তারা 71 সাল থেকে 72, 73, 74, 75 সাল থেকে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তাতে জনগণের শান্তি আসে নাই। 90 সালে স্বৈরাচারকে সরানো হয়েছে, স্টুডেন্টরা প্রাণ ত্যাগ করেছে, আত্মত্যাগ করেছে, ভালো ফল আসেনি। তো এই ক্রমাগতভাবে রাজনীতিকদের যে অপকম্ম, যে হতাশাজনক পারফরম্যান্স, তার কারণে জনগণের প্রত্যাশা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমি মনে করি হুমকির সম্মুখীন পড়েছে। সেই প্রেক্ষিতে এই যে জগদ্দল পাথরের মতো যে ডাকাতরা চেপেছিল জাতির মাথার উপরে, তাদেরকে সরিয়ে তরুণ সমাজেরা যে দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে যে এভাবে আর দেশ চলতে পারে না, জনগণের স্বাধীনতা, জনগণের অধিকার, জনগণের যে মৌলিক চাহিদা, সেগুলোর জন্য কথা বলতে নতুন আর একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব হওয়া দরকার, যেখানে তরুণদের প্রাধান্য থাকবে। তো সেটা তারা বলছে, এই ব্যাকগ্রাউন্ডে তারা এগিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্রের রাজনৈতিক, দার্শনিক, আর্থিক সবগুলো অগ্রগতির জন্য তরুণদের ভূমিকা খুবই জরুরি। সেই ক্ষেত্রে আমি এই তরুণদের স্বাগত জানাচ্ছি। এখন আমি অপেক্ষা করব যে তারা কোন পদ্ধতিতে, কিভাবে জনগণের মৌলিক সমস্যার সমাধানের জন্য রাজনীতি থেকে এগিয়ে যায়। আপনি যদি সময় থাকে তাহলে পরে হয়তো আরো দুটো একটা কথা বলতে চাই যে কি তাদের উদ্দেশ্য হওয়া উচিত, জনগণের কোন কোন বিষয়ে তাদের খেয়াল রাখা উচিত, সেটা নিয়ে দু এক কথা বলতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আমি যাব এক জনাব ফারুক আহমেদ মুন্না আপনার কাছে। আপনি একটি কথা বলতে চেয়েছিলেন সেই তখন আমাদের ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে, এই রাজনৈতিক দল কি আমাদের বাংলাদেশের মানুষের যে চাহিদা, ইচ্ছা, বাংলাদেশের যে সততার যে প্রচণ্ড রকমের অভাব, সেগুলোকে মেটাতে পারবে? এবং এখানে অন্যান্য রাজনৈতিক দলের কি প্রতিক্রিয়া আসলে হচ্ছে, যারা বর্তমানে রাজনৈতিক দল রয়েছে তাদের কেমন প্রতিক্রিয়া হচ্ছে? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি আমার আগের যে প্রশ্নটি ছিল সেটার কিছু অংশ বাকি ছিল, আমি আমার অভিমতটাই প্রকাশ করছি ওখানে। প্রথমত হচ্ছে আপনার উনার যে বক্তব্য অত্যন্ত বলিষ্ঠ, এবং আমি আসলে এটাকে প্রশংসনীয় ভাবেই উপস্থাপন করতে চাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি যেসব যেসব জায়গাগুলোকে অ্যাড্রেস করেছেন, সার্বভৌমত্ব, দ্বিতীয়ত হচ্ছে আপনার ডক্টর ইউনূসের হাতকে সহযোগিতা করা, তৃতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা ইনক্লুসিভ রক্ষার, ইলেকশন। হ্যাঁ, আবার ইনক্লুসিভ ইলেকশন, এই জায়গাগুলোতে উনি অ্যাড্রেস করেছেন। এবং যেহেতু উনি বিশ্লেষণ করেন নাই, ব্যাখ্যা দেন নাই, তো স্বাভাবিকভাবে বিতর্ক থাকবে। সেই বিতর্ক দিকে আর যাচ্ছি না। বাট ওভারঅল তার বলিষ্ঠ বক্তব্য আমার পছন্দ হয়েছে। যেই জিনিসটা এই পুরো বক্তব্য থেকে আমি নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে আসলে একত্রীভূত থাকতে হবে। আপনি হানাহানি দলাদলি এর বাইরে যদি না আসতে পারেন, তাহলে আসলে তৃতীয় কোনো শক্তি সবসময় সুযোগ নেবে। এটা উনি অত্যন্ত ভালো বলেছেন, এবং আমি চাই বাংলাদেশের মানুষ, আসলে বিতর্ক করা যায়, সবকিছু নিয়েই বিতর্ক করা যায়, এবং বাংলাদেশের মানুষের সমস্যাই হচ্ছে বিতর্ক করা। তারা কোনো একটা জায়গাতে আপনার স্পেসিফিক থাকে না, যার কারণে প্রচুর নানান দল উপদল। আপনি আমাদের বাফুলোতে দেখেন না, এক বিরিয়ানি বাজারই বোধহয় 4টা দল। এক মানে
প্রত্যেকটা জেলারই সমিতি, সাথে উপজেলার সমিতি, থানার সমিতি, এখন গ্রামে গঞ্জের সমিতি, মানে কেউ আসলে এক থাকতে পারে না। এক থাকলে যেটা হয়, একটা সংগঠিত শক্তি তৈরি হয়। এই শক্তি আসলে বিশাল শক্তি। এবার আপনার দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে মানে সহজ সরল ভাবে আমি চাই যে কোনো দলই বাংলাদেশে আসতে পারে, আসুক, তাতে কোনো সমস্যা নেই। বাট গণতন্ত্রটা টিকে থাক, তাতে করে বাংলাদেশের মানুষ যাতে করে তাদের পছন্দের পাত্রটাকে পছন্দ করে ভোট দিতে পারে, সে যেই হোক, সে আওয়ামী লীগ হোক, সরি আওয়ামী লীগ আছে কিনা, সামনে থাকবে কিনা সেটা আমি জানি না, সে জামায়াত ইসলামী হোক, সে বিএনপি হোক, কিংবা এই নতুন দল হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। এরা আসবে। এবং হাসান ভাই আসলে অনেক কথাগুলো বলে দিয়েছেন, সো এখানে বেশি বলার কিছু নাই। আহ, একটা তরুণদের আহ, মানে ডেফিনেটলি অংশগ্রহণ থাকতে হবে বাংলাদেশের গঠনে, সরকার গঠনের থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা গঠনে। বাট আবারও একই কথা আমি বলছি যে এইটা হওয়ার আগে ডেফিনেটলি একটা ভালো সংস্কার হওয়া উচিত, যাতে করে একটা টেকসই গণতন্ত্র হতে পারে। আর তারপরে আপনি যেটা জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এই কিভাবে তাদেরকে দেখবে বা দেখতে চায়। আসলে বাংলাদেশের মানুষ হচ্ছে খুব হতাশাজনক একটা অবস্থানে আছে। তারা যাদেরকেই নিয়ে এসেছিল আগে, তারা প্রত্যেকেই তাদের সাথে বিট্রেই করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে। আমি শুধু আওয়ামী লীগের কথা বলছি না, আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে বিট্রে করেছে। তাদের আসলে চাওয়া পাওয়ার হচ্ছে যদি কোনোভাবে একটু আলো পাওয়া যায় অন্ধকার থেকে, সেই অন্ধকার থেকে আলো হয়তো তারা ডেফিনেটলি চাইবে এই তরুণদের কাছ থেকে। কারণ তরুণদের জন্য আর আর কোনো সরকারের জন্য কিন্তু বাংলাদেশের জনগণ রাস্তায় বের হয় নাই, এইভাবে বুক পেতে দেয় নাই। এই একমাত্র ছাত্রদের জন্যই তারা বেরিয়ে এসেছিল, এবং তাদের থেকে হয়তো কিছু আশা করতেই পারে। এটা হচ্ছে আমার বক্তব্য। আমি খুব বেশি আশাব্যঞ্জক ভাবে দেখছি না ফিউচার, খুব ব্রাইট সেটাও বলছি না, কারণ বাংলাদেশে যাই হয় পরবর্তীতে ফিকে হয়ে যায়। তো সেটা সম্ভাবনা রেখেই বলছি যে আসলে আসবে, কিন্তু এক টেকসই গণতন্ত্রের ভোটের মাধ্যমে আসতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার বক্তব্য। যাব একটু জনাব হাসান আবরার খান আপনার কাছে। জনাব নাহিদ ইসলামকে নিয়ে অনেকেই অনেক রকমের মতামত দিচ্ছেন। অনেকে বলছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, অনেকে বলছেন একেবারে অমায়িক, অনেকে বলছেন এই যে উপদেষ্টার পদ লোভ ছেড়ে তিনি পদত্যাগ করেছেন, এটা একটি বড় রকমের একটা দৃষ্টান্ত বাংলাদেশের সৃষ্টি হলো। কিভাবে মূল্যায়ন করবেন সেটাকে? এর আগেও তো আমাদের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করেছিলেন, তাকে নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যে উঠছে গত দুই চার দিন ধরে। উম, আহ, কি বলবেন, কি রকমের মতামত আপনার একটু? আপনি যতগুলো কথা বললেন তার ভেতর থেকে সবগুলোই প্রায় সত্যি, যে উনি খুবই সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত যুবক, 26 বছর বয়স যার। তাকে আমি কখনো স্যুট টাই প্যান্ট ইভেন ইন করেও পড়তে দেখিনি। যেভাবে উনি অফিসে পদত্যাগ করে পায়ে হেঁটে বেরিয়ে এলেন, সেটি খুবই সাবলীল আহ, এবং উদার, এবং আহ, জনগণের প্রকৃত নেতা হিসেবে উনি যেন হেঁটে আসছেন। এটা এটা উনি সম্ভবত ইতিহাসে প্রথম এভাবে। হ্যাঁ, 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 সেটা এরকম বলা যাবে হয়তো। আর যে উনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, সেটি আরো একটু অপেক্ষা করতে হবে, কারণ জীবন তো সবে শুরু হলো। তবে প্রত্যাশা করা ভালো। এই ধরনের যে রাজনৈতিক চরিত্র, এই ধরনের আচরণ আমরা সাধারণত দেখে অভ্যস্ত না, যে জনগণের মতো করে নিজেকে ভাবা। আমরা সবসময় দেখেছি যে কেউ ক্ষমতায় গেলেই তো সে আর আকাশ ছুঁয়ে ফেলে, তখন আর মানুষের কথা মনে থাকে না। উনি ভালো বলেছেন যে আমি জনগণের কাতারেই আমি ফেরত যেতে চাই। আমার মনে হচ্ছে যে এখন জনগণের সঙ্গে থাকাই আমার উচিত, কারণ তাদেরকে আমার আরো কিছু দেওয়ার আছে। তো এই ধরনের বক্তব্য অত্যন্ত দূরদর্শী। আমি বলবো এত অল্প বয়সে এই ধরনের জনগণের পালস বুঝতে পারার যে ক্ষমতা, সেটা আমি প্রশংসা করব ওনাকে। আমি ওনার জন্য শুভকামনা রাখছি। সম্ভবত উনি এই নতুন দলের প্রধান হবেন। তো আমি যেটা বলতে চাইছিলাম কিছুক্ষণ আগে, যে আমি কি চাই, জনগণ কি চায় এই নতুন দলের কাছে। আমার ধারণা
যে ওনাদেরকে যেভাবে ব্যতিক্রমধর্মী রাজনৈতিক নেতৃত্ব ভূমিকা 5, 4, 3, 2, 1 অগস্টে দেখিয়েছেন, সেরকমই ওনাদেরকে থাকতে হবে। সেগুলো কি? ওনাদেরকে মুক্তিযুদ্ধ এর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, বাংলাদেশের ধর্মান্ধতা এবং সনাতনী আধিপত্যবাদেরকে ঘৃণা করতে হবে। বাংলাদেশের মানুষ ধর্মান্ধতা বিশ্বাস করে না, ভালোবাসে না। বাংলাদেশের মানুষ সনাতনী আধিপত্যবাদ, আমাদেরকে কে মুক্তিযুদ্ধের সময় 1 বছর 9 মাস আমাদেরকে 1 কোটি লোককে আশ্রয় দিয়েছিল বলে আমাদেরকে দেশ কিনে ফেলেছেন তারা, এটা আমরা গ্রহণ করি না বাংলাদেশি জনগণ। এই নতুন দল সেটা প্রমাণ করতে হবে। আর একটা কথা হলো যে মানুষের সমস্যা সমাধানের রাজনীতি করতে হবে। শুধু মুখের কথা বললে হবে না, আমি ক্ষমতায় যাব আর সব সংস্কার করে ফেলবো, এটা না। ওনাদেরকে দেখাতে হবে যে আমাদের এই দ্রব্যমূল্যের বাড়ার পেছনে যে চাঁদাবাজি দায়ী আছে, সেটাকে ওনারা কিভাবে জনসমক্ষে প্রমাণ করে দেখাবেন যে আমরা এই করতে চাই। কোনো রাজনৈতিক দল এইগুলো করে না, তারা তো শুধু ক্ষমতায় যেতে চায়। তো যদি তারা এই ধরনের নতুন জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারে, তাহলে আশা করি তারা টিকে থাকবেন। না হলে ওই তথই বচ হবে। আমি সেটা আশা করি না। আমি তরুণের পূজারি, আমি তরুণদেরকে ভবিষ্যতে এভাবে দেখতে চাই। দেখা যাক তারা কোন দিকে যায়। অনেক ধন্যবাদ। এই প্রশ্নটি আমি আপনাকে আসলে করার জন্য তৈরি ছিলাম, আপনি আগেই জবাব দিয়েছেন। আরেকটি প্রশ্ন আপনাকে একটু করতে চাই, সেটি হলো আহ, বর্তমান বাংলাদেশে, শুধু বর্তমান নয়, একেবারে স্বাধীনতার পর এই 54 বছরেই বাংলাদেশের প্রধান সমস্যা হলো চাঁদাবাজি, যেটা আপনি অলরেডি বলেছেন। কিন্তু সেই চাঁদাবাজিটা শুধুমাত্র বাইরে যে তা নয়, এই সেই চাঁদাবাজির সাথে সেই চাঁদাবাজিটা আবার ভেতরে আছে, সচিবালয়ের ভেতরে আছে, সকল অফিস আদালতে আছে, সকল রকমের কলকারখানা যেখানেই যান সেখানেই আছে। ইভেন কি আরেকটা ব্যাপার সবচাইতে বড় সমস্যা, সেটা হলো ঘুষ বাণিজ্য। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এখন এই সরকারের এই আমলের 7 মাসেও এটার কোনো রকমের কোনো উন্নতি হয়নি, একটুও হয়নি। এই উন্নতিটা কি তারা আসলে করতে পারবেন, এই নতুন দলটা তারা যদি ক্ষমতায় যায়? আপনি কি মনে করছেন? আমার ধারণা যে এই 6 মাসে তাদের যে অভিজ্ঞতা হয়েছে প্রশাসনিক, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, তাতে আমার ধারণা যে তারা কিছুটা আঁচ করতে পেরেছেন যে তাদের কি করা উচিত। ওনারা জানেন যে কে কোথায় কিভাবে ক্ষমতা পরিবর্তনের পরে চাঁদাবাদি করছেন, মাঠ ঘাট বাজার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত দখল করে নিচ্ছেন। ওনারা সব জেনে ফেলেছেন ইতিমধ্যে। তো আশা করি সেইভাবেই ওনারা ওনাদের কর্মসূচি সাজাবেন, জনগণকে নিয়ে যেন সেগুলো প্রতিহত করতে পারেন, সেগুলোর দিকে ওনারা এগোবেন আশা করি। অসংখ্য ধন্যবাদ। যাব জনাব ফারুক আহমেদ মুন্না, আপনার কাছে। আপনার জন্য এইবার সময় বরাদ্দ 2.5 মিনিট। এই 2.5 মিনিটে আপনার কাছ থেকে একটু জানতে চাইব, বাংলাদেশে একেবারে সমসাময়িক যে সব চাঁদাবাজি, এই চাঁদাবাজিকে আমাদের একেবারে বাংলাদেশের ইউটিউব জগতের সবচাইতে বড় নক্ষত্র আমাদের পিনাকি দাদা, তিনি বলেছেন বিএনপির সাথে চাঁদাবাজ বিএনপিটা যুক্ত করে দিয়েছেন গতকালকের ভিডিওতে। তো এটাকে আপনি কতটুকু সমর্থন করেন, বা আপনার কোনো বক্তব্য আছে কিনা এই ব্যাপারে? না, পিনাকি বলবেন কেন? আমরা তো সবাই জানি আসলে যে চাঁদাবাজ কারা। এটা বিএনপি আওয়ামী লীগের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের। আমার কাছে যেটা মনে হয়, সামগ্রিকভাবে বেশিরভাগ লোকই সুযোগ পেলেই চাঁদাবাজ, সুযোগ পেলেই ঘুষ খায়, সুযোগ পেলেই দুর্নীতিবাজ। তো এখন এর থেকে, এই সংস্কৃতি থেকে আমরা আর বেরোতে পারছি না অনেক দিন যাবতই। এটা অভ্যাসগত ব্যাপার। তো আপনি যে নতুন রাজনৈতিক দলের কথা বললেন, আমি কেন এই নতুন রাজনৈতিক দলকে বেশি করে স্বাগত জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে তারা হয়তো জানেন কি ঘটনা ঘটছে, কিন্তু দুর্নীতির ইঞ্জিনিয়ারিংটা এখনো বোধহয় তারা জানেন না। সো একটা নতুন দল আসলে হয়তোবা ওই বিএনপি আমি জামায়াতের কাহিনীটা জানি না, বিএনপি আওয়ামী লীগের মতো হয়তো সেরকম ভাবে আমরা আশা করব না। আর আসলে হয় কি, কেউ যখন পরিবর্তন করে নতুন ভাবে, তখন তারা দেখাতে চায় যে তারা বেটার দেন সামবডি এলস। সো তাদের সেই সুযোগটা দিতে পারলে আমার মনে হয় ভালো হবে বাংলাদেশের জন্য। বাট বাংলাদেশ থেকে যদি ওই জামাত, ওই বিএনপি আর ওই আওয়ামী লীগ যদি বাংলাদেশে থেকে যায়,
কোনোদিনও এই জায়গাগুলো যাবে না। ইট ডাজন্ট ম্যাটার হু ইজ স্পিকিং, এটা পিনাকি হইতে পারে, ইলিয়াস হইতে পারে, বাট এই আপনার এই প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে একটু করে বলে যেতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সবার প্রথমে ইলিয়াস এবং পিনাকি এদের কথাবার্তা একটু বন্ধ করতে হবে। তা না হলে আসলে হয় কি, আপনি আহ বাইরে থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু ভিতর থেকে অনেক কিছুই আবার শোনা, যেমন আপনার এই বিডিআর পিলখানার ব্যাপারে ইলিয়াস হোসেন যেসব ধরনের আচরণগুলা করেছেন, এটা তো বাংলাদেশে আসলে বিশৃঙ্খলাকে উস্কে দেওয়ার মতো ঘটনা। সেই উস্কানিমূলক কথাবার্তাগুলো আসলে বন্ধ করা উচিত। বিপ্লবের আগের মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে যেসব কথাবার্তা তার বলেছেন, আমরা ধরে নিতে পারি হয়তো এটাকে বিপ্লবকে স্ট্রেংথ দিয়েছে, কিন্তু এখন তার সে অবস্থান নাই। এখন তাদেরকে, শুধু তাদেরকে না, আমাদের সবাইকেই হেল্প করতে হবে, ঐক্যবদ্ধ হতে হতে হবে, এবং প্রত্যেকটা জায়গাতে চেষ্টা করতে হবে সরকারকে সম্মিলিতভাবে আপনার এমন একটা জায়গায় তুলে দেওয়া, যাতে করে বাংলাদেশটাকে আসলে, এখন আমাদের নিজেদেরকে ভুলে যেতে হবে, এখন বাংলাদেশকে তুলে ধরতে হবে। আদারওয়াইজ আপনার, আপনি যেগুলো বললেন চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো কোনোভাবেই দূর করা সম্ভব না। কারণ আমরা বাঙালিরা আসলে, বাংলাদেশিরা, আমরা শুধু নিজেদের কথাই চিন্তা করি। এই সরকারে গেলে আমরা নিজেদের পকেট কিভাবে ভরবো, কিংবা একটা পদে গেলে আমরা কিভাবে নিজের পকেট ভরবো, এটাই নিয়ে আমরা চিন্তা করি। এই চিন্তাটা যদি আমরা বাদ না দিতে পারি, তাহলে কোনোভাবে কোনো কিছু একেবারে করতে পারবো না। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যারা এত বছর দেশ শাসন করেছে পর্যায়ক্রমে, প্রত্যেকেই মনোনয়ন ব্যবসা করেছে, আপনি কি হুম। মনে করেন নতুন দল এই মনোনয়ন ব্যবসাটাকে বন্ধ করবে, নাকি তারাও চালু রাখবে ফান্ড কালেকশনের একটা অজুহাত হিসাবে? কি মনে করেন? আমি বিশ্বাস করি মনোনয়ন হয়তো বন্ধ হবে, কিন্তু একটা রাজনৈতিক দল করতে হলে ফান্ড দরকার ডেফিনেটলি। তা এখন ফান্ড কিভাবে আসবে, সেটা কি মনোনয়নের মাধ্যমে আসবে কিনা আমি নিশ্চিত না, বাট আমি বিশ্বাস করি তারা এটা করবে না। মানে আমি বলছি এই কারণে যে তারা সুষ্ঠু ওই ইলেকশন নির্বাচন হলে ইঞ্জিনের, ফান্ড আপনার কেন প্রয়োজন? এই যে অনলাইনে যদি ভোট চাওয়া হয়, যদি বলা হয় আপনি 5 লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না, পোস্টারিং করতে পারবেন না, আপনার যা বলার শুধু অনলাইনে বলবেন, কোনো পোস্টার বাংলাদেশের দেয়ালে লাগানো যাবে না, তাহলে কি সেটা সম্ভব নয় আসলে না, আমি বাংলাদেশে? আমি ইলেকশন ক্যাম্পেইনের কথা বলছি না। ফান্ড দরকার হচ্ছে একটা সবল রাজনৈতিক দল থাকার জন্য। এটার কারণ হচ্ছে যে আপনার, তাদের কর্মী থাকে বিভিন্ন আহ, ভাবে, তাদের অনেক রকম কাজকর্ম করতে হয়। তো এই প্রসঙ্গে আমি বলছি, কিন্তু মনোনয়ন যে বাণিজ্যের মাধ্যমে যে ইলেকশন, মানে ফান্ড তৈরি করা, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমার মনে হয় না তাদের মাধ্যমে আসবে। আশা করি আর আপনাকে কি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যাব একেবারে সর্বশেষ, জনাব হাসান আমজাদ খান, আপনার কাছে একই প্রশ্ন। মনোনয়ন বাণিজ্য কি এই নতুন রাজনৈতিক দল বন্ধ করতে পারবে? এবং বন্ধ যদি করতে যারা চায়, তাহলে সেই ফান্ড কোথা থেকে আসবে? এবং কি আরেকটা কথা যেটি আমি জিজ্ঞেস করেছিলাম যে আহ, কোনোভাবে কি বাংলাদেশে, পুরো বাংলাদেশে ভোটের যে পোস্টারিং করা এবং যে টাকার খেলা, সেটা কি বন্ধ হবে কিনা? নতুন যে ইলেকশন রিফর্ম কমিশন যে প্রস্তাব দিয়েছে সেখানে বলা আছে, বলেছেন তারা, প্রস্তাব করেছেন যে ওই ক্যান্ডিডেটদের যে প্রচার সে কাজটা ইলেকশন কমিশন করবে। সুতরাং ইলেকশন ক্যান্ডিডেটদের এইটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। আর একটা কথা হচ্ছে যে এই মনোনয়ন এই ছেলেরা হয়তো এবছর, এবার করবে না, যদি ইলেকশন করে তারা। পরবর্তীতে কি হবে সেটা আমার অপেক্ষা করতে হবে তাদের আচরণ দেখবার জন্য। এই, আর আমার শেষ কথা হচ্ছে যে আমি এই সব তরুণ যারা আহ, প্রতিশ্রুতিশীল নেতা বেরিয়ে আসলো এবার, তাদের জীবনের জন্য হুমকি হতে পারে এমন সম্ভাবনা আমি দেখি আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থা তার প্রেক্ষিতে। সুতরাং আমি মনে করব এই সব তরুণ যারা দেশের জন্য কাজ করতে চায় তারা সতর্ক থাকবে। সরকারকেও বলবো যেন সেসব নিয়ে তারা মাথা ঘামান, যেন তাদের জীবনের উপরে কোনো হুমকি না আসে। অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, একেবারে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আর সেটি হলো, আমাদের বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান, সেই ভূ রাজনৈতিক অবস্থানের প্রেক্ষিতে আমাদের মাননীয় সেনাপ্রধান যে সার্বভৌমত্বের কথা বারবার বলছিলেন, সেই প্রশ্নটি আগেও আপনাকে বলেছিলাম। সেই সার্বভৌমত্বের ক্ষেত্রে প্রশ্নে একটি প্রস্তাবনা আনা হয়েছে যে 18 বছরের উপরে প্রত্যেককেই অন্তত 6 মাসের সামরিক ট্রেনিং গ্রহণ করা
উচিত। এটি কি এই সরকার নতুন দল বাস্তবায়ন করতে পারবে বলে আপনি মনে করেন, এবং সেই ক্ষেত্রে কিভাবে লাভবান হতে পারে বাংলাদেশ? জি, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি মনে করি যে এ ধরনের যে কোনো সরকারি আসুক না কেন, এ ধরনের পরিকল্পনা করা উচিত। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের দুইজনকে। আজকে অত্যন্ত প্রাণবন্ত আলোচনায় ছিলেন জনাব হাসান আমজাদ খান এবং জনাব ফারুক আহমেদ মুন্না। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের প্রবাস থেকে বলছি অনুষ্ঠানটি দেখলেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগলো সেটি অবশ্যই এক লাইনের একটি কমেন্টে হলেও জানাবেন, কারণ আপনাদের প্রেরণাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হিসাবে কাজ করবে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব হাসান আমজাদ খান আপনার কাছে, আপনার প্রতি, এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি একইভাবে ফারুক আহমেদ মুন্না আপনার কাছে। আশা করছি আপনাদেরকে সবসময় পাবো বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, মা মাটি এবং মানুষের জন্য। ধন্যবাদ আপনাদের যদি আপনাকে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলতে দ- পারেন। দর্শকদের শুভেচ্ছা এবং ভালোবাসা। দর্শকদের শুভেচ্ছা আমার পক্ষ থেকেও। আর পাশাপাশি আহ, একটা কথা শুধু, সেটা হচ্ছে বাংলাদেশকে ভালোবাসবেন। অনেক ধন্যবাদ। আমাদের সকলের কথা, আমরা যারা প্রবাসী আমরা বাংলাদেশকে ভালোবাসি প্রচণ্ড রকমে। এই দুইজন মানুষ যে এখানে এসে বসে আছে, তাদের এত ব্যস্ততম সময় ফেলে বাংলাদেশকে ভালোবাসে, এটাই হলো একমাত্র কারণ। আমরা যারা প্রবাসে থেকে কথা বলি আমরা বাংলাদেশকে ভালোবাসি, অনেক কষ্টে কিন্তু আমরা এই সময়গুলো বের করি শুধুমাত্র দেশের জন্যে। আহ, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী এবং মাননীয় সেনা প্রধান এবং দেশের সকল উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, সকলের কাছে বিনীত অনুরোধ, আমাদের বাংলাদেশটাকে মায়ের মতো ভালোবাসুন। মায়ের মতো শ্রদ্ধায় বুকে চেপে ধরে যদি আমরা সামনে এগিয়ে যাই, আমাদের বাংলাদেশ সত্যিই চির উন্নত মমশির হবে একদিন। একটা সকলের কথা প্রতি শুধু হারুন ভাই বলে দেই, বাংলাদেশকে ভালোবাসবেন, এই কথাটা আমি খুব গূঢ় অর্থ বলেছি। এখন যে যেভাবে বুঝে নেয় আর কি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সকলকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।